চরিত্র লিজেন্ড হলো কিনা তা নির্ভর করে সেই চরিত্রটা কতটা কালকে অতিক্রম করতে পেরেছে। একজন লেখক যখন তার উপন্যাসে বা কবিতায় বা তার ছোট গল্পে একটি চরিত্র নির্মাণ করেন বা সৃষ্টি করেন, ঠিক সমসাময়িক সময়ে তুমি কিন্তু জাজ করতে পারবে না যে এই চরিত্রটা লিজেন্ড হলো কি হলো না। একটা চরিত্র চিরন্তন হয়েছে কিনা সেটা বোঝা যায় কিছু সময় পর। কতদিন স্যার? তা অ্যাটলিস্ট সেঞ্চুরি, 1 শতাব্দী। 100 বছর? 100 বছর তো মিনিমাম। এই 100 বছর অতিক্রান্ত হবার পর পাঠক সেই চরিত্রটা যদি আবার পড়ে, তখনকার পাঠকের মনের ভেতরে যদি একই আগ্রহ সেই চরিত্রটা সৃষ্টি করতে পারে বা মস্তিষ্কে তৈরি করতে পারে একই অনুরণন, তখনই আমরা বলবো যে চরিত্রটি চিরন্তন হয়েছে। স্যার আসবো? আরিফ, আমার মনে হয় পরশুর পেপার তৈরি করার জন্য আমি যথেষ্ট রসদ তোমাদের সরবরাহ করেছি। সো থ্যাংক ইউ। ওয়েলকাম। যোগাযন্ত্র হলো? স্যার মোটামুটি। জীবন কাব্যে প্রেম ও নারী, বনলতা সেন, প্রতিকৃতি না প্রচ্ছায়া? তারপর স্যার তথ্য তো আসলে তেমন পাইনি। আসলে জীবনানন্দ দাশ তার সমসাময়িক সময়ে সতীর্থদের কাছে খুব একটা জনপ্রিয় ছিলেন না, আর উনি নিজে যেহেতু একটু অন্তর্মুখী ছিলেন সেই কারণে তার সম্পর্কে খুব একটা তথ্য পাওয়া যায় না। তবে কাল্পনিক লেখা কিছু রেফারেন্স পাওয়া যায়। উনি বেশ কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন। শুনো, তথ্যের পিছনে ছুটে লাভ, তথ্যের পিছনে ছোটে পুলিশ, গোয়েন্দা, সাংবাদিক। তুমি করছো থিসিস বনলতা সেনের উপর, তুমি ছুটবে জীবনানন্দ দাশের ব্যক্তিগত জীবন, তার সঙ্গে নারীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা খুঁজে বের করে তুমি দেখবে যে তার লেখার ভেতরে প্রচ্ছন্ন ভাবে সেই নারীদের ছায়াগুলি আছে, যেটা দিয়ে তুমি জীবনানন্দ দাশের বনলতা সেনকে জাস্টিফাই করতে। রাবণ চরিত্রের অংশে আমরা দেখতে পাই দেশের স্বাধীনতা রক্ষার্থে নিঃসংকোচ চিত্তে প্রাণ বেরিয়ে দিতে পারা এক বীরকে। স্যার এটা কেমন হলো? কি হয়েছে? এই দূরদর্শনের সিরিয়ালে, হনুমান সিনেমায়, তারপর জিটিভিতে হালায় রাবণ হলে গিয়ে ভিলেন। বদ চরিত্রের মানুষ দুষ্টু রাক্ষস আর কি। আর এই হালায় মাইকেল কি করলো? মাইকেল মধুসূদন দত্ত ওই তো এই হালারে হিরো বানায় দিল, মুক্তিযোদ্ধা। এটা কেমন কথা হইলো? প্যাক লেগে গেল না? ওই হালা আদতে কি ভালো মানুষ না মন্দ? এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিচিত্রতা। এখানে মধুসূদন রাবণকে দেখেছেন দেশের জন্য যুদ্ধ করা এক নির্ভীক যোদ্ধা হিসাবে, যে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য নিজের জীবন পণ করেছে। একই সাথে বন্ধু সমুদ্রের প্রতি সে আক্ষেপ এবং অভিমান প্রকাশ করছে কেন সে শত্রু বাহিনীকে লঙ্কা পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিল। মাগা সমুদ্রে তুই লাভ কি? তাহলে কি কানে শুনে? এটাই তো সাহিত্য। এখানে সৃষ্টি স্রষ্টা কবি নিজে। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত কোথা থেকে লেখাটা লেখার অনুপ্রেরণা পেয়েছে বলতে পারবে?
মিল্টনের প্যারাডাইস লস্ট মহাকাব্য থেকে। ইনফ্যাক্ট মিল্টনই স্যাটানকে শয়তানকে প্রথম নায়ক রূপে কল্পনা করেন। লা হাওলা, এগুলো আপনি কি কইতেছেন স্যার? শয়তান আবার নায়ক হয় কেমতে? হ্যাঁ তো সারা জন্মই ভিলেন। হায় আল্লাহ, ভিলেনের কথায় মনে পড়লো স্যার, বুলি ছবিটা দেখছেন? ওখানে কইলাম অক্ষয় কুমার ভিলেন। কি যে একটা ছবি বানাইছে না স্যার, ক্যাটরিনা ক্যাফ ওই ছবির মধ্যে 10 মিনিটে কাম করছে। কত টাকা নিচ্ছে জানেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা আগে পড়াটা শেষ করি। আপনি যে কি কর না স্যার, আপনার লগে বাতচিত করে কোনো মজা নেই। এত করে কি তার চেয়ে বলুন ফিল্মের কথা। ক্যাটরিনা ক্যাফ আছে না, সালমান খান গাল। ঠিক আছে, কেমন আছে আরিফ? বানানি? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আমি আছি, বাতের ব্যথায় কাহিল। তো তোমার ছাত্রী কি লেখাপড়া করে নাকি? সারাদিন তো এই টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসে থাকে। আমা পড়ার সময় তো ডিস্টার্ব দিও না তো। কি পড়নে আলা? শোন, শ্যামলি রে সে কখন চা বানাতে কইছি, গিয়া দেখ জমিদার বেটি কি করে। আবে জানা চলা তুমি চা বানাতে করছো আমি বহুত চিন্তার মধ্যে আছে, বুঝলে বাবা। পড়াশোনায় কোনো মন নাই, সারাদিন ফিল্ম দেখে। আর কোন ফিল্মে কে কোন জামা শাড়ি গয়না পরলো এটা কিনতে লড়ালড়ি করে। বুঝতে তো পারতেছো দিনকালের যে অবস্থা। পড়াশোনা না করলে তো ভালো সম্বন্ধ হইব না। আমারই দেখো, আমার 2 বোন ম্যাট্রিক পাস, ভালো করে তাগর বিয়া হয়েছে, আর আমি পড়ে আছি এই বাড়িতে পোস্তাছি। যাগা সবই নসিব। করি মনে সম্বন্ধ আসা শুরু হয়েছে, আর বাপে চাই বিয়ে দিতে, মগার আমি চাই ইন্টার দিক। কি কবা যান? আপনি একদম ঠিক বলেছেন। ও একটু পড়াশোনার ফাঁকিবাজ আছে, তো আপনি দুশ্চিন্তা করবেন না, ওর বিষয়টা আমি দেখছি। হয়েছে তোমার পাচার বোন, এবার যাও গা, আমার একটু পড়বার দাও। দেখছো কথার কি ছিরি মায়ের? মুরব্বীদের লোকে কেউ এমনি বাতচিত করে? অসভ্য কোথাকার। যাই বা ব্যান্ড পাঠিয়েছি পাশে বাড়ি বিক্রি টাকা দিয়ে তো নেন স্যার চা। কিলো নেন নেন না স্যার। দাঁড়িয়ে রইলি কেন? বস। বড্ড ভয় করছে জীবনদা। জীবনে প্রথমবার চা বানালাম, একটু চমক দিয়ে দেখো না ঠিক হয়েছে কিনা। দারুণ বানিয়েছিস, অসাধারণ হয়েছে। আর ওই চিনি দোকানদার চায়ের মতো। সত্যি বলছো? চিনি ঠিক আছে? একদম ঠিকঠাক। আচ্ছা, বরুণের কোনো খবর জানিস? চিঠিপত্র কিছু পাঠিয়েছে? হ্যাঁ, গতকালই এসেছে একটা। লিখেছে সাহেবদের দেশে নাকি পড়ালেখার বেজায় চাপ, ওকালতি বোধহয় করতে বছর খানেক সময় লেগে যাবে। তোমার কথাও কিন্তু লিখেছে, আর তোমার বইটা কিন্তু আমি দাদাকে ডাকে করে পাঠিয়ে দিয়েছি। তুই আবার ঝামেলা করতে গেলি কেন? আচ্ছা ঠিক আছে, তোকে আরেক কপি এনে দেবো। নতুন একটা কপি এনে দেবে মানে? আমি কি দাদাকে ওটা পাঠিয়েছি নাকি? তুমি তো ওটাই নিজের হাতে আমার নাম লিখে উপহার দিলে। দাদাকে যেটা পাঠিয়েছি সেটা দোকান থেকে কেনা। তুই পারিসও বটে। আচ্ছা, তোর খাতাখানাতে উত্তরটা লিখে দিই। এটা শেষ করে আবার প্রেসে দৌড়তে হবে। তো কবিতার বই কেবল সাজিয়ে রাখিস না একটু পড়িসও? আচ্ছা তুমি এমন কেন বলো তো? তুমি কি সত্যি এমন, নাকি আমাকে কষ্ট দেবার জন্য এমন করো?
তুমি কি জানো না, তোমার বইয়ের সবকটি কবিতা আমার কণ্ঠস্থ। তুমি কি জানো কবি, যেদিন আমায় নিজ হাতে লিখে দিয়েছিলে কবিতার বই প্রিয় লতাকে জীবন, সে রাতে আমি এক ফোঁটা ঘুমাইনি। সারা রাত গালে চেপে বসেছিলাম তোমার বইখানা। মনে হচ্ছিল যেন ধরে আছি তোমার হাতখানায় আমার হাত। চোখের জলে বালিশ ভেজে একাকার। আমার অশ্রুর আয়নায় কখনো কি দেখবে কবি তোমার মুখ? কিছু বুঝলি? হ্যাঁ, কিছু বললে জীবনদা? বললাম নতুন বইয়ের প্রুফ দেখা শেষ, আগামী সপ্তাহে বাইন্ডিং। জীবনদা, এবার কিন্তু সত্যিকারের প্রথম কপিটা আমার চাই চাই, একদম সত্যিকারের প্রথম কপি। বাইন্ডিং তো হবে প্রেসে, সেখান থেকে কোথায় চলে যাবে প্রথম কপি? তাহলে আমি না হয় প্রেসেই চলে যাব। কি সব পাগলামি! ওমা, আমি ছোটবেলায় গেছি না বাবার সাথে, ওই যে বালিন কাকুর প্রেসে। প্রেসের খটাং খটাং শব্দ আর কালির গন্ধ আমার দারুণ লাগে জানো। মনে হয় যে রোলারটা কাগজটাকে ডেকে বলছে, আয় তোকে কাজল পরাই, কালো কালির রঙে রাঙাই। কি দেখছো? তুই কবিতা লিখলে ভালো করতি। উপহাস করছো? না, সত্যি বলছি। নে, শেষ। আমার যেতে হবে। আবার কবে আসবে জীবনদা? তোদের মিসেস রোজি যেদিন আবার কঠিন একটা প্রশ্ন দেবে তোকে সেদিন। তাহলে তো রোজ দেবে। কিছু বললি? না না, কিছু না। আমি যাই। দাদা বাবু, আপনার প্রথম কপি। ওটা কিন্তু আমার। ও, তুই করতে কে? বস। জানতাম ভুলে যাবে, ভাগ্যিস আজকের তারিখটা খাতায় টুকে রেখেছিলাম। তুমি তো ভুলেই যেতে না হলে। কই দাও বইখানা দাও, ওটার জন্যই তো আসা। একদম ভুলিনি, ঠিকই মনে ছিল, আজই নিয়ে যেতাম। কত যে মনে ছিল তা তো দেখতেই পাচ্ছি। বলি শুকনো বইখানা যে দিলে, উৎসর্গপত্রটা কে লিখবে শুনি? আমি আর যাই জীবনদা।
এই তো ডাড়িটা ফেলে গেলি যে। ওটা তোমার জন্যই। পাগল মেয়ে। বাবু, বাবু, ম্যানেজার সাহেব ডাকছে। চলো। আজ 18ই আশ্বিন, আমার জন্য পরম প্রিয়, অতীব বিশেষ একদিন। আজ তুমি প্রথম আমাদের বাড়িতে এলে। তুমি আমার পানে মুখ তুলিয়া চাহিলে। বনলতা পুরিল, মরিল। সেই সন্ধ্যায় সেনকন্যার সর্বনাশ হইল। আচ্ছা কবি, তোমার সুরঞ্জনা কি আমি? মাঝে মাঝে বড় স্বাদ হয় আমার, সুরঞ্জনা হই। অন্য কারো পাশে গিয়ে তোমায় পোড়াই ঈর্ষার আগুনে। যদি তুমি জানতে তার যন্ত্রণা। ভালোবাসা এত কষ্ট কেন কবি? কেন তোমায় ভালোবাসি? কেন ডুবি? কেন ভাসি? ঈশ্বর, লতা, বনলতা আমায় ভালোবাসে না। এ অসম্ভব, এ অকল্পনীয়, অসম্ভব। হায় কবি, জীবনানন্দ, কেন মিছে এই ভান? তুমি জানতে না তোমার প্রতি বনলতার দুর্বলতার কথা? আমি জানতাম সে আমার কবিতারে ভালোবাসে। কবিতা সে তো উপলক্ষ মাত্র। তার সমস্ত প্রেম অর্ঘ্য করে সপিয়াছে সে কবির করে। এ ভাবনা অন্যায়, অনুচিত, ভিত্তিহীন। ভালোই বলেছ, ভিত্তিহীন। অবচেতনে যা প্রার্থনা, চৈতন্যে তারাই বলছো ভিত্তিহীন ভাবনা। দূর হও, দূর হও তুমি। তোমার চিন্তায় ক্লেদ, ভাবনায় অসুচি। দূর হও, দূর হও তুমি। লতা, আমায় ক্ষমা করো। এই যে কবিতা, কদাচিৎ সে কবির নিজের কথন। তোমার জন্যই আজ তোমারে দিলাম নির্বাসন। দাদাবাবু, সকালে দিদি এসেছিল, এই চিঠিটা আপনাকে দেওয়ার জন্য বলেছে। জীবনদা, আজ নিয়ে 3 দিন এলুম, তোমার দেখা পেলুম না। যদি চিঠিখানা পাও তবে অবশ্যই এসো, আজ ভীষণ জরুরি। বনলতা।
তুমি যদি আজ না আসতে জীবনদা, তোমার সাথে আমার জন্মের আড়ি হয়ে যেত। আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? এভাবে কেউ নিখোঁজ হয়? শরীরটা একটু খারাপ ছিল। কেন, কি হয়েছে? না তেমন কিছু না, একটু জ্বর ছিল, সেরে গেছে। বলো কি লিখতে হবে? কেন, কিছু লেখার না থাকলে বুঝি আসা যাবে না? আচ্ছা আজ তারিখ কত তোমার মনে আছে? না। আজ ফেব্রুয়ারির 18। ও ও মানে আজ তোমার জন্মদিন। আমি জানতাম তুমি ভুলে যাবে। শুভ জন্মদিন কবি। এই নাও তোমার উপহার। এটা তোমার পছন্দ হয়েছে? এটা তো অনেক দামি। তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো। এত টাকা দিয়ে তুমি টাকা কোথায় পেয়েছো বলো তা? আমার কাছে ছিল জীবনদা। তুমি সত্যি করে বলো, না হলে উপহার আমি নিতে পারবো না। এটা আমার নিজের টাকায় কেনা জীবনদা। আমার গলার চন্দনের হার বিক্রি করার টাকা। সবকিছু একটা সীমা থাকা উচিত। তুমি কি মনে করে তোমার গলার হার বিক্রি করে এটা কিনলে? এই উপহার আমি নিতে পারবো না। তুমি নেবে না? না। আর আমি এটা ফিরিয়ে দিতে এসেছি। এসব ছেলে মানুষের বয়স আমার নেই। তুমি খুব নিষ্ঠুর জীবনদা, তুমি পাষণ্ড। আবার খেপেছে। তোমায় কিছু বলেছে নাকি? না। আপনার শরীরটা এখন কেমন কাকিমা? তার শরীর ঠাকুর ডেকে নিলেই বাঁচি। আর মেয়েটাকে নিয়ে হয়েছে এক যন্ত্রণা। গতকাল থেকে ওর গলার হারটা পাওয়া যাচ্ছে না। ওর বাবা লখনৌ থেকে এনেছিল ওর জন্য পাক্কা 2 ভরির হার। তা আমি একটু বকুনি দিয়েছি, ব্যাস সারাদিন আর জল স্পর্শ করেনি। হ্যাঁ, ও আসলে একটু বেশি অভিমানী। এখন তো বড় হয়েছে নাকি? ওর একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলেটা খুব ভালো, বিলেতে ওকালতি পাশ করেছে। তোর বাবা তো চাই আসেনি বিয়ে দিতে, আমাদেরও সেই মত। বরুণ আসতে পারবে না, সেটাই হলো সমস্যা। শোনো বাবা, তোমাকে কিন্তু সব সামলাতে হবে। বরুণের অবর্তমানে তোমাকেই কিন্তু সব দেখে নিতে হবে। এ তো অনেক খুশির খবর কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নেব। যাক বাবা, বাঁচালে। তোমার কাকা বাবু শুনলে খুব খুশি হবে। হিমা, চা জুড়িয়ে তো জল হয়ে গেছে। যাই আর এক কাপ বানিয়ে আনি। তোমার যেতে হবে না মা, আমি নিয়ে আসছি। এখনো রেগে আছে। শোনো, এই বিয়ে তোর মত নেই। তুমি একটু বুঝিয়ে বলো তো বাবা, তোমাকে খুব মান্যি করে। আপনি কোনো চিন্তা করবেন না কাকিমা, আমি দেখবো। আসি বাবা, জল খাবার খেয়ে যাবে কিন্তু।
দুঃখা দুঃখা নাও তোমার চা খেয়ে বল কেমন হয়েছে কবিতা পড়ানো চা আমি তোমার কবিতার বইটা জ্বালিয়ে এই চা বানিয়েছি একটা একটা করে পাতা ছিঁড়ে নাও না না স্যার স্যার একটা খোঁজখবর আছে আমার বাপ জানতো বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে সামনের মাসের পয়লা শুক্রবার আমার বাবু শ্বশুর মেলা পরিষ্কার মানুষ কি করে জানেন হ্যাঁ কয় মায়া মানুষের আবার তো পড়ার দরকার আমার মনে হয় পরীক্ষাটা দেওয়া লাগবো না স্যার আপনি কি শরীর খারাপ ও স্যার স্যার